বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা কাল এক মহা দুর্যোগের কাল। এই দুর্যোগ আমাদের স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির বাইরেও নানান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। গোটা পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এবং এখান থেকে পরিত্রাণ কবে মিলবে আমরা কেউ জানি না। এর মধ্যে বাংলাদেশও জড়িয়ে আছে পৃথিবীর অংশ হিসেবে। বাংলাদেশে প্রতিদিনই মানুষ কিছু মারা যাচ্ছেন, কিছু মানুষ আক্রান্ত হচ্ছেন, পরীক্ষাটা আশানুরূপ হচ্ছে না। তারপরও জীবিকার প্রয়োজনে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলবার জন্য। কিন্তু এই মহা দুর্যোগকালেও নানান চিত্র আমরা দেখতে পাচ্ছি। নানান অনেকেই যেমনটা মনে করছিলেন যে এই কোভিড কাল মানুষকে অনেকখানি বদলে দেবে, যেহেতু প্রতিটি মানুষ মৃত্যু ঝুঁকির মধ্যে আছে, প্রতিটি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তার হয়তো চিন্তা ভাবনায়, আচার আচরণে, স্বভাবে অনেক বদল ঘটবে। কিন্তু আমরা দেখছি আসলে অনেক ক্ষেত্রেই বদল ঘটছে না। যে দুর্নীতি নিয়ে আমরা বহু বছর ধরে কথা বলছি, সেই দুর্নীতি চলছেই এবং পৃথিবীর কোনো দেশেই হয়তো দুর্নীতিকে নির্মূল করা সম্ভব নয়, কিন্তু দুর্নীতি হলে তার ব্যবস্থাটা নেওয়া সম্ভব। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই দুর্যোগকালেও এই কোভিড সংক্রান্ত বিষয় নিয়েও নানা দুর্নীতি আমরা বাংলাদেশে দেখেছি। আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা আছে। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় এই কোভিডের মধ্যেই মানুষ প্রতিবাদ মুখর, কোনো কোনো জায়গায় মানুষ রাস্তায় নেমেছে, আবার কোনো কোনো জায়গায় তার ছিটে ফোটাও নেই, প্রয়োজন থাকবার পরেও নেই। আমরা দেখছি যে কোথাও কোথাও রাজনীতিটা অনুপস্থিত, বরং সেখানটা থেকে প্রশাসন এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠান অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা অর্থনীতিকে নানা অনাচার দেখতে পাচ্ছি, যেখানটা থেকে বলাই হচ্ছে যে আগামী দিনে অর্থনৈতিক সংকটটাই হবে কোভিডের কারণে সবচেয়ে বড়। মানুষ কাজ হারাচ্ছে, মানুষ তার রোজগার কমে যাচ্ছে, আয় কমে যাচ্ছে এবং গোটা পৃথিবী একটা অর্থনৈতিক চরম সংকটের মধ্যে থাকবে। সেখানেও আমরা নানান অর্থনৈতিক দুর্বৃত্তপনা দেখি। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা আজকের এই তৃতীয় মাত্রায় আলোচনা করতে চাই যে আমাদের অর্থনৈতিক দুর্বৃত্তপনা, আমাদের প্রশাসনিক দুর্বৃত্তপনা এবং সেই সঙ্গে রাজনীতি যেহেতু সব কিছুকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্তা সেই রাজনীতির দুর্বৃত্তপনা এবং রাজনীতির অনুপস্থিতি কতটা আছে আমাদের সমাজে, রাষ্ট্রে কতটা উপস্থিতি তার আছে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব, কথা বলতে চাই। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা আহমেদ সাঈদ, আর আমার ডানে রয়েছেন রাজনীতিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমি প্রথমেই ডক্টর সিনহা আহমেদ সাঈদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আমি শুরুটা করতে চাই আসলে অর্থনৈতিক সংকটটা নিয়ে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, তার চেয়ে অর্থনৈতিক অনাচার বা দুর্বৃত্তপনার জায়গাটা নিয়ে। মানুষ শঙ্কিত, সরকার সেটিকে বলছে তারা ঠিকঠাক করবার চেষ্টা করছে, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে, অনেক ক্ষেত্রে পারাও যাচ্ছে না। সব মিলিয়ে আপনি পরিস্থিতিটাকে কিভাবে দেখেন এবং সেখান থেকে বেরোবার উপায় কি? আমরা এর পরে আলোচনা করবার চেষ্টা করব যে প্রশাসনিক দুর্বৃত্তপনা, অর্থাৎ রাজনীতি গৌণ হয়ে যাচ্ছে, সেখানে কোনো কোনো প্রতিষ্ঠান অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে এবং তার কিছু কিছু খারাপ দিকও আমরা নানা ক্ষেত্রে দেখতে পেয়েছি। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ আছে, অন্যান্য নানান প্রসঙ্গ আছে এবং তারপরে আমরা আলোচনা করব রাজনীতির জায়গাটা নিয়ে। প্রথমে অর্থনৈতিক বিষয়, ডক্টর সিনহা আহমেদ সাঈদ। দেখুন, আজ থেকে প্রায় 2400 বছর আগে কৌটিল্য নামে এক ভদ্রলোক, তক্ষশিলার সে পণ্ডিত ছিলেন, তিনি একটা বই লেখলেন। বইটার নাম দেওয়া হলো অর্থশাস্ত্র। এই বইটাকে তর্জমা করা হয়েছে এবং হার্ভার্ড, ক্যামব্রিজে সব জায়গায় পড়ানো হচ্ছে বইটাকে। এখন নামটা দিয়েছে বুক অফ পলিটিক্স, কিন্তু উনি কেন এটা নাম দিয়েছিলেন অর্থশাস্ত্র? অর্থকেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ভূমি ব্যবস্থা যেটা ছিল, সেটাকে তিনি উপলব্ধি করেছিলেন। কিন্তু একই প্রক্রিয়া দেখেন অ্যালমন্ড এন্ড কোলম্যান, খুব নাম করা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, দ্য পলিটিক্স দ্য ডেভেলপিং এরিয়াস। ওই বইটাতে তারা লিখতে গিয়ে তারাও বললেন যে সবকিছু দেখা যাচ্ছে অর্থ একটা আসা যাচ্ছে, কিন্তু এমনকি আমাদের হান্টিংটনের ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন যদি তাকান, চিত্র কিন্তু একটাই আসতেছে। এবং সর্বোপরি বাংলাদেশে যদি তাকান, এখানে অতীতের সমস্ত কীর্তিকলাপ যদি আমরা এক করে দিই, যে বাংলাদেশ অর্থনীতি কোন পর্যায়ে আছে, এখন অর্থ আছে, নীতিটা কোথায় আছে? যদি অর্থনীতিতে চলে তাহলে একটা ডাইমেনশন থাকে, কিন্তু এখন কোন অর্থের কথা বলবেন?
আপনি কি শেয়ার বাজার অর্থ কথা বলবেন, ব্যাংকিং সেক্টর বলবেন, নাকি আমাদের ক্যাপিটাল মার্কেট, নাকি আমাদের ওই যে কি শেয়ার মার্কেট, পুঁজি বাজার, নাকি আমাদের মানি বাজার, কোন মার্কেটটা বলবেন? শিল্পর কথা বলবেন? প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খল পরিবেশে বিচরণ করতেছে। আজকে দেখেন সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে, আজকে ডেইলি টাইম দেখে পড়তেছিলাম, এটা তুরাগ নদীর উপরে দিয়েছে। সেটা হাইকোর্ট যেটা দিয়েছিল তাকে তারা ওভাররুল করেছে, সেখানে দিয়ে তারা বলছে যে রাষ্ট্র এটা বলতে পারে না, মৌলিক প্রিন্সিপাল দুদিন আগে ফুল বেঞ্চ, ফুল বেঞ্চে দিয়েছে এটা। এখন যেহেতু সুপ্রিম কোর্টের রায়, বলার কিছু নাই, কিন্তু উই হ্যাভ টু অ্যাভয়েড বাই ইট। প্রশ্ন হচ্ছে যে এখানে জিতলো কারা? সেই হামিম গ্রুপ যারা জমি দখল করছে। আপনি রিকোয়েস্ট করতেছেন, সেই জলবায়ুর কথা বলছেন, বায়োডাইভার্সিটির কথা বলেছেন, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? হচ্ছে না। কিন্তু একইভাবে যে এখন যে কনসেপ্ট আসতেছে এখানে স্টেট রেসপন্সিবিলিটি, জাপানে আর্টিকেল 9 যদি ক্যান্সেল করতে পারতেন, বাতিল করতে পারতেন, তাহলে জাপান কিন্তু সামরিক শক্তি হয়ে যায়। দ্বিতীয় মহাযুদ্ধের পরে ম্যাকার্থি কনস্টিটিউশন আটকা দিচ্ছে তাদেরকে। যতবারই কোর্টে গেছে তারা, কোর্ট এক কথাই বলছে, আমরা হাত দেবো না, বিকজ রাষ্ট্রের এমন কিছু কাজ আছে রাষ্ট্র করবে, কোর্ট হাত দিবে না। এটাকে বলে স্টেট রেসপন্সিবিলিটি। হাত দিচ্ছে না। কিন্তু আমেরিকা কি বসেছিল? এই যে 1802 সালে মারবারি মেডিসিনে যে কেসটা বিখ্যাত জুডিশিয়াল রিভিউ যেটা আসলো, তারা তো কনস্টিটিউশনের কিছু ধারাকে অবৈধ করে দিল। আমাদের এখানে তো 5th অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। কি হয়ে গেল? আমরা দেখেছি তো এটা। আমাদের 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেল এখানে, আমরা দেখেছি। কিন্তু এই রায়গুলি বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতেছে। যেহেতু লিগ্যাল পার্সপেক্টিভ কথা হচ্ছে, এখানে বলা মুশকিল। এখন যদি আদালত থেকেও যদি কোর্টও যদি মনে করেন অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চায়, পারেন। আপনি বলেছেন চতুর্দিকে আপনি নদী রক্ষা করেন, অদ্ভুত রায়টা কিন্তু অর্থনীতির সাথে যুক্ত। কিন্তু বলা হচ্ছিল রিভারকে ধরা হচ্ছে একটা লিগ্যাল ফিকশন, অর্থাৎ রিভার ইজ এ পার্সন, একটা ব্যক্তি হিসেবে কাউন্ট করা হয়েছে। এই ব্যক্তি অ্যাটাক হয়ে যাচ্ছে, এই ব্যক্তির অধিকার আছে তার প্রোটেকশন দেওয়ার জন্য। খুব বিরাট কনসেপ্ট কাজ করছেন এখানে, এবং এটা কিন্তু আপনি জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনে বিরাট ব্যাখ্যাও পাবে এটা। আমি কিন্তু এটা পড়ে চিন্তা করছি, সাংঘাতিক রায় দিয়েছিল কিন্তু তারা। নদীকে বলা হচ্ছে হাইকোর্ট, নদীকে বলা হচ্ছে লিগ্যাল পার্সন, লিগ্যাল এন্টিটি, যেটা আমরা কোম্পানিকে বলি সাধারণত জুরিস্টিক পার্সন যেটা বলি আমরা। এই প্রেক্ষাপটে ছিল। কিন্তু এখন হাইকোর্টকে দেশে বলতে হচ্ছে ওইটা করেন, সেটা করেন, পুঁজি বাজার দেখেন, এই বাজার দেখেন, ব্যাংক দেখেন, শ্যাংক দেখেন। হাইকোর্ট কিন্তু নিজেও কিন্তু টায়ার্ড হয়ে গেছেন। যদি একটা চিত্র আঁকেন না, দেখবেন হাইকোর্ট টায়ার্ড। কারণ এতদিন সম্ভব না, রাষ্ট্র চালাবে রাষ্ট্র। এখন এখানে কি হচ্ছে, প্রত্যেকটা মন্ত্রী যে বিভাগটা দেখতেছেন, আমাদের বড় সমস্যা হচ্ছে এখানে। আমরা যদি সংসদীয় গণতন্ত্রের কথা বলি, যদি মূলত এটা না, আমাদের এটা পুরোপুরি বলতে পারেন আপনি প্রাইম মিনিস্টার সিস্টেম অফ গভর্নমেন্ট। এটা সংসদীয় গণতন্ত্র। দ্বাদশ সংশোধনী বাংলাদেশে কোনোদিন সংশোধন আনেনি। ইব্রাহিম তো রাজনীতি করতেছেন, এটা তাদেরকেই বলতে হবে। দ্বাদশ সংশোধনী হ্যাজ প্রডিউসড এ কাইন্ড অফ প্রাইম মিনিস্টার সিস্টেম অফ গভর্নমেন্ট। এটা কিন্তু সংসদীয় গণতন্ত্র আনেনি কিন্তু। এবং এই ধারাতে কিন্তু সব দল একমত ছিল। আপনারা যখন বিষ খাবেন, সব মিলে মিশা খাইছেন, এখন আর কথা বলার লাভ কি? ওই দিন মনে ছিল না যেটা হয় না? তখনও কিন্তু একজনের নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, মওদুদ আহমেদ, জাতীয় পার্টি সংসদে তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সেখানে কিন্তু কার্যকর হয়নি। কিন্তু তো যখন আপনারা সংসদে বসে একটা দেশকে কোথায় নিয়ে যাবেন, ঐক্যমত্য হয়ে গেল। বা ইতিহাসে সবচেয়ে বড় ছিল ওই 1991 সালে যে আইনটা হলো দ্বাদশ সংশোধনী, সেপ্টেম্বরে। আমরা সেখানেও কিন্তু ভুল করে ফেলেছি। এখন আমাদের প্রত্যেকটা সেক্টর আসে, তাহলে আমাদের এখানে মন্ত্রী সাহেবরা ভুল করলে আমরা বলি ক্যাবিনেট সিস্টেম দুইটা সিস্টেম, একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এখন ইন্ডিভিজুয়াল কোনটা? এক সময় দেখেন মশিউর রহমান যাদু মিয়া যখন মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী, দৈনিক ইত্তেফাক খুব লিখতো তার বিরুদ্ধে। রেলের কিছু হলেই বলতো তার পদত্যাগ করা উচিত। আমি বলছি আপনি, আনোয়ার হোসেন মঞ্জু যখন রেলমন্ত্রী হলেন, যোগাযোগ মন্ত্রী হলেন, ঘটনা ঘটলো, তো পত্রিকা লেখলো, এটা সাংবাদিক জিজ্ঞেস করলো, সে বললা ওই ট্রেনটা আমি চালাইছি। দিস ভেরি আনোয়ার হোসেন মঞ্জু কিন্তু যখন ইত্তেফাকের সম্পাদক ছিলেন, মশিউর রহমানকে প্রশ্ন করলো, আপনি কেন পদত্যাগ করতেছেন? আর এই আনোয়ার হোসেন মঞ্জু যখন চেয়ারে যেয়ে বসলেন, একই ঘটনা যখন টুকটাক ঘটতেছিল, তিনি প্রশ্ন করলেন, গাড়ি কি আমি চালাইছি? অথচ ভারতে রেল অ্যাক্সিডেন্টের জন্য মন্ত্রী পদত্যাগ করলেন। আমাদের এখানে সাম্প্রতিককালে স্বাস্থ্য তাকান, স্বাস্থ্যমন্ত্রী এখনো বহাল তবিয়তে আছেন। সুরঞ্জি সেনগুপ্তের এত অভিযোগের পরও সে বলতেছেন, সে কি বললেন, আমি কেন পদত্যাগ করতে চাই? প্রধানমন্ত্রীকে আমরা বলছে দিস ভেরি সুরঞ্জি সেনগুপ্ত হয় নাই। কিন্তু শিক্ষা কাটতে নেব আমরা শুধু বড় বড় কথা মঞ্চে বলবো, এখানে সে যখন চেয়ার পেয়ে যাবো, কথা ঘুরে যাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসটা হচ্ছে একটা বেইমানির ইতিহাস, বেইজ্জতির ইতিহাস,
এবং রাজনীতিকে ধ্বংস করে টুকরো করে ইতিহাস। যখন যে চেয়ারে গিয়েছেন তিনি অতীত ভুলে গেছেন। এবং এখন যেটা হচ্ছে, অর্থনীতি যেদিকে তাকাবেন একটা হতাশা। ব্যাংকিং সেক্টরে কি হচ্ছে সবাই জানে। এই যে সাম্প্রতিককালে ডক্টর জামাল উদ্দিন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ওয়ান ফাইন মর্নিং তা নাই, অথচ বেসিস ব্যাংকের চেয়ারম্যান দীর্ঘদিন ছিলেন, কিছু হচ্ছে না। তার সম্পর্কে তাপস কথা বলেছেন, কিন্তু সংসদ দ্বারা তার সম্পর্কে অনেকেই বলেছেন তার কিছু হবে না। কিন্তু জনতা ব্যাংকের চেয়ারম্যান যাই করুক 11 মাস ছিলেন তিনি, এক বছর যায়নি কিন্তু, 1 বছর হয়নি। এবং তিনি কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতা পরিচিত ছিলেন। ব্যক্তি জীবনে কিন্তু সে খুব ভালো, আপনাকে টকশো করেছেন এখানে। এখন হয়ে গেল, তো কে কখন কোন জায়গায় যাবে, কে কখন থাকবে আমরা জানি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হলেন, তাকে বয়স বাড়ায় প্রথম 3 মাস রাখা হলো, তারপরে এক ধাক্কায় সংসদে আইন করে বয়স 67 না হলো। রাষ্ট্রের প্রয়োজন, তো রাষ্ট্রের প্রয়োজনে এই গভর্নর কোন প্রয়োজনে, কোন দক্ষতায়, কোন যোগ্যতায়, এটা আমি তো জানি কেমনি অর্জন করলো। এটা একটা ব্যক্তিকে যখন রাখা হয় না। দেখেন, আমি প্রসঙ্গ করে বলি, ডক্টর ইউনূস যখন 65 ক্রস করলেন, এটা কিন্তু কারো বিরুদ্ধে বলা না, আমি কেমন, ইউনূস সাহেবকে বলা হলো যে আপনি 65 ক্রস করছেন, গভর্নমেন্ট সার্ভিস পাইবেন, শেষ। ইউনূসের জন্য প্রযোজ্য হলো না, ফজলে কবির জন্য হলো। তা আমাদেরকে চিন্তা করতে হবে রাষ্ট্র কাকে চায়। রাষ্ট্র তাকেই চাবে। রাষ্ট্র বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমাদের দুইটা কনসেপ্ট এখানে, রিজিম সিকিউরিটি, স্টেট সিকিউরিটি। রাষ্ট্র চলতেছে রাষ্ট্রের স্বার্থে না রিজিমের স্বার্থে। যখন রিজিম সিকিউরিটি চলে আসবে, আপনি কার স্বার্থে যাবেন, তখন আপনি নিজের স্বার্থ দেখবেন। আর এই স্বার্থ দেখতে গেলে কি অর্থনীতি, কি সমাজনীতি, কি সংস্কৃতি, সব জায়গায় বিপর্যয় চলে আসবে। যে কারণে অর্থনীতির যে ধসটা এখানে আসতেছে সামনে, মনে এখানে অর্থমন্ত্রী দেশে নেই, না থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু অর্থমন্ত্রী যদি দেশে না থাকে দীর্ঘদিন, সবচেয়ে মাইটিয়েস্ট মিনিস্ট্রি অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, এবং উনি দেশে নাই, একটা প্রতিমন্ত্রী দিতে পারে নাই, কেন পারলেন না? একটা প্রতিমন্ত্রী থাকলেও তো বুঝতে পারতাম যে একটা জনপ্রতিনিধি একটা আসে এখানে, তাহলে চালাবে কেটায়? আমলারা তো খুশি। আপনি এর আগে তো মান্নান সাহেবকে রেখেছিলেন প্রতিমন্ত্রী হিসাবে, এবার কেন না? আমার জানি কেন মনে হয় রাষ্ট্র যারা চালান তারা খুব তার বুদ্ধিমান, বোকা। আমরা এই জন্য বোকা, আমরা তো না বুঝে কথা বলি। এই জন্য বলা হয় যে পুলিশের চেয়ে বুদ্ধিমান হচ্ছে চোর, কারণ চোর ফাঁকি দেয় বলে চুরি করতে পারে, পুলিশ ফাঁকি দেয় বলে। পুলিশ ফাঁকি দেয়। আর রাজনীতিবিদরা হচ্ছে এই বিশ্ব সংসারের সবচেয়ে ধুরন্ধরবিদ রাজনীতিবিদরা। তারা সব বুঝে, সব জানে। ইব্রাহিমের মতে আপনার এখানে এক কথা বলবে, এখানে এক কথা বলবে, বাইরে এক কথা বলবে। এই যে দ্বিচারিতা, বহুচারিতা, রাজনীতি ধ্বংস হয়েছে কেন? রাজনীতি ধ্বংস যেই কারণেই রাজনীতিবিদরা সত্য কথা বলে না, তারা বলতে চায় না, বলতে পারে না, যেটি সত্য না কেন। এবং রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, যেমন আপনি টেলিভিশন বলতেছিলেন কালকে, সুন্দর কথা বলেছেন যে আমি আওয়ামী লীগের বিএনপি কোথায় যাব? আপনি কি জাহান্নামে যাবেন? আপনি জায়গা নাই তো, কারণ আপনি দুই ব্রাহ্মণে কোনো ব্রাহ্মণে নেই। এই যে প্রসঙ্গ দাঁড়িয়ে গেছে, আমি কি দলীয় নাগরিক হব না রাষ্ট্র নাগরিক হব? তো যেই দেশে দলীয় নাগরিক সৃষ্টি করা হচ্ছে, গ্রুপ নাগরিক সৃষ্টি করা হচ্ছে, সেখানে অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সবই ধ্বংসের মুখে চলে যাবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ, চ্যালেঞ্জ এই মুহূর্তে যেটা, যে কেন জানি মনে হচ্ছে যে অর্থনীতির চ্যালেঞ্জের মুখে আসতে সামনে। যদি আমাদের রেমিটেন্স পরিমাণ বেড়ে গেছে, আল্লাহর রহমত আছে দেশের উপরে, সবাই তো বলে যে আল্লাহ দেশটা আল্লাহ বাঁচিয়ে রাখছে, কিন্তু বাঁচানোর সবচেয়ে বড় কথা হলো যে ইব্রাহিম ভাইরা যেদিন বলবে আমরা ফলো করো, এবং যেদিন বলবে যে আমি ফলো করার পর যাই এসে গেছি, ফলো করবো না। ইব্রাহিম ভাই বলেছে, আমি এটা বলেছি, আমি দেখেছি এটা সে করেছে। রাজনীতিবিদরা যেদিন প্রমাণ করতে পারবে, যেদিন আমি যাহা বলি আমি তা করি, আমি যা করি তা বলি না, সেদিন এই দেশের উন্নতি হবে। এর আগে চিন্তা করবে না। জানেন ইব্রাহিম, অর্থনৈতিক দুর্বৃত্তপনা, ভাই তো আবার অনেকগুলো বিষয় তুলেছেন। যা হোক, আপনাকে অনেক ধন্যবাদ, দাওয়াত দিয়েছেন চ্যানেল আই তৃতীয় মাত্রা, এবং এই স্টুডিওতে এসে কথা বলছি, শুকর আলহামদুলিল্লাহ। দেশবাসী যারা শুনছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। ভাই শুধু অর্থনীতি নিয়ে বলেন নাই, ভাই সমাজ নিয়ে বলেছেন, রাজনীতিবিদগণকে নিয়ে বলেছেন, ইব্রাহিম ভাইকে নিয়ে বলেছেন, প্রতীকী অর্থে ইব্রাহিম ভাইকে নিয়ে বলেছেন, আমাকেও টেনেছেন বা আমার কথাকেও টেনেছেন, আপনার কথাকেও টেনেছেন। গতকালকে রাত্রে বা পরশু রাত্রে আর কি, ব্যারিস্টার আন্দালিব রহমান পাঠ্য এবং মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, মাহমুদ রেজা সাহেব, ওনারা বলেছেন, সেটা আমিও শুনেছি মনোযোগ দিয়ে। তো অনেকগুলো কথা তিনি মূল্যবান বলেছেন।
তো আপনি আমাকে তো জেনারেল ইব্রাহিম বলে ছেড়ে দিচ্ছেন, আমি যে কোনটা নিয়ে শুরু করবো। আমি তো শুরুতেই বলেছি বেশি। তো সেজন্য প্রথমে বলি যে একটা ওনার খট করে একটা মাত্র বাক্য আমি লিখতে চাইছিলাম, পুরাটা লিখতে পারিনি। বাংলাদেশের ইতিহাস, বেইমানের ইতিহাস, বেইজ্জতির ইতিহাস, এবং আরেকটা কি বলছিলেন, তিনটা শব্দ একসঙ্গে বলছেন, তিনটা বলছেন আপনি। তো অর্থনীতি নিয়ে উনি বলে ফেলি, বিসমিল্লাহ করি, তারপর অন্যান্য কথা বলি। নাম্বার 1 হলো যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রাজনীতিতে আসার পিছনে একটা নৈতিকতা কাজ করেছিল। আপনি আমাকে চেনেন অবসর জীবনের প্রথম দিন থেকে, এর আগে কিন্তু আমরা পরিচিত ছিলাম না। এবং সেটা ছিল এই, আমার অবসর জীবনের প্রথম 10 বছরে জিল্লুর ভাইয়ের মতো শুভাকাঙ্ক্ষীদের কারণে, পত্রিকায় লেখার কারণে এবং টিভিতে আসার কারণে মানুষের মনে একটা এক্সপেকটেশন ছিল, এবং কিছু লোকের মনে একটা খোঁচাখুচির ভাব ছিল যে বলা খুব সহজ, বলতে তো কোনো কষ্ট হয় না, পয়সাও খরচ হয় না, কিন্তু কইরা আজ পর্যন্ত কেউ দেখাইলো না। তো আপনি জেনারেল ইব্রাহিম যদি পারেন করে দেখান। তা আপনি আমাদের চট্টগ্রামের সন্তান, হাটাজারি উপজেলার সন্তান। আমার অবশ্য আপত্তি ছিল, ভিন্ন আপনার আপত্তি ছিল, আপনি আমাকে রাজনীতিতে ডিসকারেজ করেছেন, আমার পরিবার আমাকে ডিসকারেজ করেছে, আমার পিতামাতা ডিসকারেজ করেছে, সন্তান সন্ততি ডিসকারেজ করেছে। তা আমি সকলের অর্থনৈতিক এবং সময়ের ক্ষতি করেও রাজনীতিতে টিকে আছি, দারুণ অর্থনৈতিক ক্ষতি করে আমার পরিবারের। ওই একটা উদ্দেশ্য যে আমি রাজনীতিটাকে বাধ্যতা হিসাবে নিয়েছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আমি চেষ্টা করেছিলাম। তো ওইখানেই বলতে চাচ্ছি, আপনি প্রতীকী অর্থে সিম্বলিক্যালি বলেছেন জেনারেল ইব্রাহিম, কিন্তু জেনারেল ইব্রাহিম বিশ্বাস করে মহান আল্লাহর দয়ায় যা বলবো তাই করব, যেটা আমার ইনকাম সেটাই ঘোষণা করব, যেটা খরচ করি সেটাই বলবো, যতটুকু পকেটে আছে ততটুকুই খরচ করব। এবং এই পৃথিবী থেকে করোনা আমাদেরকে অনেক পুরনো জিনিস নতুন করে দেখাইলো, যে কেউই কিছুই নিয়ে যাচ্ছে না। এসালম গ্রুপের চেয়ারম্যান মহোদয় কিছু নিয়ে যান নাই, যমুনা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবুল মুক্তিযোদ্ধা ভাই তিনিও নিয়ে যান নাই, লতিফুর রহমান সাহেবও নিয়ে যান নাই, কেউ নিয়ে যায় নাই। তো যদি নাই নিয়ে যাব তাহলে রেখে যাই। কি রেখে যাব? সম্পদটা না সুনামটা, যেন মানুষের দোয়া করে। তো আমি এই ক্ষেত্রে বলবো, যেদিন আমাদের রাজনীতিবিদরা, আপনার কথার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আই রিপিট, আই স্ট্রংলি সাপোর্ট ইউ, কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য, বাংলাদেশে যারা সৎ লোক, যারা চিন্তাশীল লোক, তারা রাজনীতি নামক কর্মটাকে পছন্দ করে না, ঘৃণা করে, অবহেলা করে, অবমূল্যায়ন করে। ফলে রাজনীতি যারা করে তারাও ব্যক্তি হিসাবে অবমূল্যায়িত হয়ে যায়। আপনি জানেন, আল্লাহ যদি আমাকে জেনারেল না বানাতেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, আমি হয় বড় ব্যারিস্টার হতাম না, বড় প্রফেসর হতাম না, বড় রিসার্চার হতাম, আল্লাহ কিছু না কিছু একটা করতো। আল্লাহ আমার কপালে রেখেছেন সেনাবাহিনী, তারপরে রিটায়ারমেন্ট, তারপরে জিল্লুর ভাইয়ের সামনে, তারপর কল্যাণ পার্টি। এর মাধ্যমেই আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা রিঅ্যাওয়েকেনিং দরকার। রিঅ্যাওয়েকেনিং বলবো না, রি মানে তো পুনঃ, অ্যাওয়েকেনিং দরকার, যে এই সমাজটাকে নিয়ন্ত্রণ আসলে কে করছে? রাজনীতিবিদরা করছে। তাহলে রাজনীতিবিদটা যদি করে, এটাকে যদি আমরা সমাজের একটা অংশ মনে করি, এটাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, এটাই যদি অনৈতিক হয়ে যায়, এটাই যদি অদক্ষ হয়ে যায়, এটাই যদি অসৎ হয়ে যায়, তাহলে এটার প্রভাবে বাকি জীবনের সবকিছুই অসৎ, অসচ্ছল, দুর্নীতিগ্রস্ত, অদক্ষ হতে বাধ্য। যেমন কিনা হার্ট যদি দুর্বল হয়, তাহলে আপনার শরীরের বাকি সবকিছু দুর্বল হয়ে যাবে। উদাহরণ নেন, 28শে জুলাই প্রথম আলো প্রথম পৃষ্ঠায় শিরোনামটা দিচ্ছে সন্ত্রাসীদের হাতে রাজনীতির চেরাগ। 1 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 12 নম্বর পৃষ্ঠায়, 12 নম্বর পৃষ্ঠা পুরো পৃষ্ঠাটা গল্প, ফরিদপুরের গল্প। যাদেরকে ধরছে, একজনের নাম শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত, একজনের নাম রুবেল, পত্রিকা খুলে সম্পাদক হয়েছেন। তারা 2 ভাই। কাহিনী বর্ণনার সময় এখানে নাই, কিন্তু পত্রিকায় সুস্পষ্ট ভাষায় লিখেছে তারা করেছে কার কার পৃষ্ঠপোষকতায়। তারা করেছে ওখানকার সম্মানিত শ্রদ্ধাভাজন জ্যেষ্ঠতম রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মহোদয়ের পৃষ্ঠপোষকতায়, ফরিদপুরের জনাব মোশাররফ সাহেবের পত্রিকার ভাষ্য এটা। এবং ওদেরকে যখন গ্রেপ্তার করলো, তারপর দিকে সকলেই মুখ খোলা শুরু করলো। তখন পুলিশও মুখ খুলতেছে, সাংবাদিক ভাইরা মুখ খুলতেছে। এটা দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি, দেখেন, ওই রাজনীতির, দুর্নীতিগ্রস্ত রাজনীতির প্রভাবে সাংবাদিক ভাইয়েরাও দমিত ছিল, পুলিশও দমিত ছিল। এবং এই জিনিসটাই আমাদের দেশের জন্য ক্ষতিকারক বলে আমি মনে করি। অর্থনীতির গল্প আপনি তুলেছেন, অর্থনীতি এবং রাজনীতি একসঙ্গে যায়।
যেহেতু আমাদের দেশের অর্থনীতিবিদ একজন রাজনীতিবিদ, আমলাগণ অর্থনীতি ছাত্র হোক বা না হোক, একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওনারা এগিয়ে আসেন। এখানে আমার এই সেগমেন্টে ভাই যেগুলো তুলেছেন, আমার মুখ্য আলোচনা অর্থনীতির আগামী দিনের আকার কি হতে পারে বা না হতে পারে সেটা নয়। আমি গুরুত্বটা এই মর্মে দিতে চাই যে অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, করোনা আমাদের চোখটা খুলেছে, কিন্তু করোনা কালে সবচেয়ে বড় দুঃখ আত্মীয় স্বজন এন্তেকাল করেছে সেটা না, বন্ধু বান্ধব এন্তেকাল করেছে সেটা না। সবচেয়ে বড় দুঃখ, আমি 71 বছর বয়স, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা, এই দুঃখটাই দেশবাসীর সঙ্গে শেয়ার করতে চাই। এত বড় বিপদের মধ্যেও চোরগণ চুরিতে স্পিড কমায় নাই, দুর্নীতিবাজগণ দুর্নীতি করার স্পিড কমায় নাই, ডাকাতগণ ডাকাতির স্পিড কমায় নাই। এখন প্রশ্ন, আপনি যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী তার ফরিদপুরের একটা শহরের তদারকি করা সম্ভব না, তাহলে এই তদারকিটা কে করবে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ টেকনাফ থানার ওসি প্রদীপের কর্মকাণ্ড তদারকি করা সম্ভব না, অথবা শামলাপুর চেক পয়েন্টের ইনচার্জ এসআই লিয়াকতের কর্মকাণ্ডের তদারকি করা ডক্টর বেনজির আহমেদের দ্বারা সম্ভব না। তাহলে আমি যদি আপনার সামনে এটা প্লেস করি যে একটা রাষ্ট্র চালানো বা একটা দেশ চালানো একক ব্যক্তির কাজ না, বা একটা একক ফাংশন না, এটা একটা সম্মিলিত ফাংশন, হাতের 10টা আঙ্গুলের মতো সম্মিলিত ফাংশন, তাহলে সেই সম্মিলিত শক্তিটা কই, সেই টিমটা কই? আমি ক্রেডেনশিয়াল দিতে রাজি আছি, আমি ক্রেডিট দিতে রাজি আছি মাননীয় প্রধানমন্ত্রীকে, ব্যক্তিগতভাবে আমি মনে করি হি ইজ ট্রাইং, উনি চেষ্টা করছেন, বাট ওয়্যার আর দি ফিঙ্গার্স? এই ফিঙ্গার না থাকলে এই অর্থনীতিও বিপর্যয়ের মুখে আরো যাবে, রাজনীতিও বিপর্যয়ের দিকে আরো যাবে, সমাজ নষ্টের দিকে যাবে। আপনি যদিও তোলেন নাই, আমি বলতে চাচ্ছি যে বিচার প্রক্রিয়া, নদী শাসনের জন্য হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে, জনতা ব্যাংকের ওনার জন্য সরকার প্রশাসনিক পদক্ষেপ নিছে, বাচ্চু সাহেবের ব্যাপারে যত হেডলাইন পেপারে বেরিয়েছে, আমার মনে হয় না কোনো ব্যক্তিকে নিয়ে এত হেডলাইন বাংলাদেশের গত 50 বছরের ইতিহাসে বেরিয়েছে। এই জবাবদিহিতাটা কোথায়, যে ওয়্যার লাইজ দি স্ট্রেংথ অফ বেসিক ব্যাংক চেয়ারম্যান, ওনার শিকড়টা কোন জায়গায় কতটুকু প্রথিত? এই সেগমেন্টে আমি আপনার আলোচনা আরো আগায় নিয়ে যাওয়ার আগে অতি সম্প্রতি টেকনাফে আমি এই প্রসঙ্গটা, আমি যেটি যে প্রশাসনের প্রসঙ্গটা তুলেছিলাম, প্রশাসন বলতে আমি আসলে বোঝাতে চেয়েছিলাম, আমি ওনাকে দিয়ে শুরু করি যেহেতু। আচ্ছা বলুন বলুন। জি 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 জি। অনেক ক্ষেত্রেই নানান প্রতিষ্ঠান খুব বেপরোয়া, অনেক ক্ষেত্রেই মনে হয়। এখানে আইনের শাসনের কথা বলি, কিন্তু অনেক কিছু আইনের বাইরে হয়, এবং যেটি জেনারেল ইব্রাহিম তুলতে যাচ্ছিলেন, যেখানে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়। এখানে আইন আছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আছে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা থাকাই উচিত, যদিও সেই আইনের মধ্যে অনেক দুর্বলতা, অনেক সমস্যা, অনেক অপব্যবহারের সুযোগ আইনের মধ্যেই রাখা হচ্ছে, এবং সেই সুযোগও ব্যবহার করা হচ্ছে। এবং সেই কারণে এই আইনটি আর আসলে অনেকের চোখে কালা কানুন। এই আইনটি অনেকের মনে করেন না যে এই আইনটি থাকা এভাবে উচিত। সব মিলিয়ে কখনো কখনো আমাদের পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করে, অনেক এই করোনা কালে তাদের অনেক প্রশংসনীয় ভূমিকা আছে, কিন্তু কিছু কিছু ভূমিকা যে কারণে বলাই হয়ে থাকে অনেক সময় যে বাংলাদেশ একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে। আমাদের অপরাপর বাহিনীকে নিয়েও তাদেরও অনেক অবদান আছে, অনেক ভূমিকা আছে, বাট তারাও অনেক সময় নানা রকমের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। আমাদের প্রশাসন, যেটি প্রশাসন যন্ত্র বলাই হচ্ছে যে এই যে দেশ কিভাবে চলছে, আপনারা দুজন নানা রকমের আলোচনা সমালোচনা করছেন, সেখানে বলাই হচ্ছে যে এখানে তো রাজনীতির ভূমিকা নেই, সবকিছু তো প্রশাসন চালাচ্ছে, মানে সবকিছু প্রশাসন নির্ভর হয়ে গেছে। তো সব মিলিয়ে এই জায়গাটাকে একটু অ্যাড্রেস করা এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব। রেফারেন্স দিচ্ছি আপনাকে, সম্ভবত আসিফ নজরুল আর জগন্নাথ বিশ্বের ভাইস চ্যান্সেলর মিজান আসছিল আমার এখানে, এবং সেখানে মিজান একটা ভালো কথা বলেছে যে যখন যে পদে থাকবেন আপনার কানেকশন থাকতে হবে একটা। এটা নিয়ে বেশ একটা মুখরোচক কথাবার্তা আছে। একজন ভাইস চ্যান্সেলর ফিল করতেছে যে আমার এই চ্যারিটিকে থাকতে হলে একটা কানেকশন লাগবে। কানেকশনটা কার সাথে? শিক্ষামন্ত্রী হলে চলবে না, আর উপরে যেতে হবে। প্রশাসনের পূর্ব শর্তই হচ্ছে আপনি যখন যে ছেড়ে থাকবেন চেইন অফ কমান্ডেশনে থাকতে হবে। বিইং এ ভাইস চ্যান্সেলর, উনি কিন্তু
কথাটা খারাপ সেন্সে বলেন, উনি বলছে জীবন অভিজ্ঞতা আলোকে বলছে যে পরিবেশটা এরকম হয়ে গেছে, এই যে জগন্নাথ বিষয়ে আমি টিকে আছি, আমি এই জন্য টিকে আছি, আমার কিছু এক্সট্রা কানেকশন আছে এখানে। তাহলে বোঝা যাচ্ছে টিকে থাকার পূর্ব শর্ত হলো এক্সট্রা কানেকশন। এখন একজন ভালো পণ্ডিতের, ভালো গবেষকের, ভালো আমলার এই কানেকশন নাও থাকতে পারে, সে তার মেধা যোগ্যতা দেশে প্রমোশন পাবে যাবে। এই যে কনসেপ্ট আসলো 21st সেঞ্চুরি প্রথম থেকে বাংলাদেশে 2020 সালের দিকে একজন ভাইস চ্যান্সেলর বলতেছেন, এবং সে ভালো লেখাপড়া, সে ভালো, সে আমার হচ্ছে ক্লাস ইয়ারম্যাট আর কি, উনি ফিল করতেছেন চ্যারিটিকে থাকতে হলে আমার একটা এক্সট্রা কানেকশন প্রয়োজন। আমি এটাকে কিন্তু গুরুত্ব দিছি, কিন্তু টু মি ইট ইজ এ বেসিস অফ এভরিথিং টু অ্যানালাইজ বাংলাদেশ সবচেয়ে বিশ্লেষণ আমি এই দিতে করবো। কিন্তু আমি ধন্যবাদ দিই তাকে, উনি যে কোনো ভাবে হোক কথাটা বলে প্রকাশ করেছেন বাস্তবতাটাকে। এই কানেকশন, এই কানেকশন যদি না থাকে, একজন সচিবের যে কানেকশন না থাকে, ডিজির কানেকশন, ডিজি সাহেব দায়িত্ব নিলেন, নতুন ডিজি আইসা উনি এসেই বললেন কিছু পলিটিক্যাল কথা বলে ফেলালেন, কিন্তু কেন? কানেকশনের জোরে। তো তার কানেকশন যদি পিএম এর সাথে থাকে, কথার কথা, তো উনি মন্ত্রীর মানবে কেন? এখন যদি কোনো চেয়ারম্যানের সাথে পিএম এর কানেকশন মানবে কেন? না না, কিন্তু কানেকশন থাকলেই মানতে পারবে না, তো সেটাই না, প্রশ্ন হলো কানেকশন দুইটা টুকু। কানেকশন থাকার অর্থ হলো যে আমি যদি কানেকশনটা মিস ইউজ করি, আবার যেখানে স্বাস্থ্যমন্ত্রী অসহায়ের মতো কথা বলতেছে এবং অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলতেছে এবং নির্লজ্জ মতো টিকেও আসে সে, এবং সে পদত্যাগ চিন্তা করে না, কিন্তু চিন্তা করতেছে না, সে কে একবারও চিন্তা করে না। যদি ক্যাবিনেট সিস্টেম গভর্নমেন্টই হয়, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কোথায়? মন্ত্রীর ব্যক্তিগত দায়িত্ববোধ কোথায়? আমি যদি আমার দায়িত্বটা সবসময় শিফট করে দিই, হবে না। আমলাতন্ত্রে চলতে পারে না এভাবে। আমলারা কেন প্রশাসনে গুরুত্ব পাচ্ছে? আপনি দেখেছেন আর্টিকেল যেটা লিখেছি আমি, যে বাংলাদেশের মডেল হচ্ছে নতুন মডেল আমলাতন্ত্র, রাজনীতিবিদদের মন্ত্র, এর মধ্যে আমলাতন্ত্র প্রাধান্য পাচ্ছে এখানে। তো এই যদি হয়, নির্বাচন আমলারা আগে আছে, পুলিশ আগে আছে, এবং বিভিন্ন এজেন্সি আগে আছে, আর রাজনীতিবিদরা কোথায়? রাজনীতিবিদরা খয়ের খাঁ হয়ে গেছে। এই যে নির্বাচনের কথা আসেন না কেন? এবং শুধু তাই না, দেখেন নতুন প্রজন্মে যে নেতা সৃষ্টি হচ্ছে, আব্দুর রাজ্জাক ভাই আওয়ামী লীগের ডেডিকেটেড নেতা, তার ছেলে বাই ভার্চু অফ ফাদার নেতা হলেন। নেতা হওয়ার পরে তিনি ফিল করলেন নির্বাচনে ভোট লাগবে না। বাপের আদর্শ কোথায়? এই প্রজন্মে যারা নতুন জয়েন করতেছে, এখানে আসতেছে, তাদের শিক্ষাটা কি? নির্বাচন হবে, ভোট দরকার নেই, আমার টাকা আছে, লবি আছে, হয়ে যাবে। রাজনীতি কোথায় যাচ্ছে? নতুন কি আশা করেন? আমি তো আশা করতেছি না, সরি, আমি এত আশা করতে পারবো না। তো নতুন প্রজন্মের শিক্ষা পাচ্ছে কি? তুমি আসো, নমিনেশন নাও, তোমার ভোট বাক্স ভরে গেছে। তো উনি চিন্তা করবেন সস্তাপথ। উনি বলবে না মাওলানা ভাসানী নিজের ছেলের বেতন দিতে পারে না, নাসেরের স্কুলের বেতন দিতে পারে না, নির্লজ্জ টাকা যাবে না। অলিহাতকে বলছে ব্যবস্থা করতে, বেতনটা জোগানো যায় কিনা। সোহরাওয়ার্দী মৃত্যুর পরে কি পাওয়া গেছে? ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। এখন যেটা হচ্ছে, নতুন প্রজন্মের শিক্ষাটা হলেই তোমরা আসো, তোমরা ডিরেল্ড হয়ে যাও, রাজনীতি মানে এটাই, কিছু করতে হবে না, ফলো ইট। এই রাজারা যখন বড় হবে, তারা কি শিক্ষা দিবে? শিক্ষা নাই। কিন্তু প্রশাসন সেটা হয়ে গেছে, তুমি আমার কথা শুনবা, যোগ্যতা কি আছে দরকার নেই, তুমি প্রমোশন পেয়ে যাবা। আর আমি যা সিদ্ধান্ত দেই, তোমাকে রাখা হয়েছে এই জন্য যে তুমি এই জন্য থাকবা, যে তুমি থাকবা এই জায়গাটা মূল। আমি একটা সুন্দর স্ট্যাটাস দিচ্ছি আপনার ফেসবুকের মধ্যে, যে আমি দিয়েছিলাম এন্ড দ্য প্রাইম মিনিস্টার সরাসরি এন্ড ফাইন্যান্স মিনিস্টার ওয়াজ অ্যাপয়েন্টেড। অর্থমন্ত্রী নিয়োগ করবে, একটা গল্প আর কি, গল্প না, বাস্তবতা আছে এটার ভিতরে। অর্থমন্ত্রী নিয়োগ করার সময় 3 জন লোক রাখা হলো, একজন সামরিক ডিক্টেটর, উনি ইন্টারভিউ নিলেন, জিজ্ঞেস করলেন 2 কত। প্রথম ব্যক্তি কিন্তু খুব না জানলো, বলে কি বলেন এটা আপনি? তো উনি বললো 2 4। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। দ্বিতীয় ব্যক্তি আসলো, তো ওনাকে জিজ্ঞেস করা হলো মন্ত্রী কে হবে। আমি বর্তমান কথা বলতেছি না, জেনারেল ট্রেন্ডটা কি আসতেছে আগামী 40 বছর মন্ত্রী কে হবে? মন্ত্রী সেই হবে যে চেয়ারে বসবে কিন্তু মন্ত্রিত্ব করবে না, চেয়ারে বসে মন্ত্রিত্ব করবে না। নেতা কে হবে? সেই হবে যে নেতৃত্বে চেয়ারে বসবে, শুধু নেতা বলে স্বীকৃতি পাবে না। তাহলে কি তাহলে আপনি নেতা তৈরি করতেছেন না, আমলা তৈরি করতেছেন না, আপনি ভালো ফরেন সার্ভিস লোক তৈরি করতেছেন না, আপনি ডিপ্লোমেট তৈরি করতেছেন কি? ডিপ্লোমেট সেই হবে যে কথা বলবে ইয়েস ইয়েস ইয়েস, বা কথা বলার আগে চিন্তা করবে ওই দেশ কিভাবে বা উনি কিভাবে। এই যে ফ্রি উইল, এই ফ্রি উইলটা তো নাই।
আমলারও নাই, ডিপ্লোম্যাটেরও নাই, অনেক জায়গায় নাই। তো এই অবস্থার ভিতরে যখন প্রশাসনের কথা যখন আসলেন, সাধারণত দেখেন প্রশাসনে আমরা সবসময় বলি একটা গ্রেড আছে, কিন্তু প্রমোশন হবে, ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি থাকে হয়, এরপর দেখা যায় প্রাইম মিনিস্টার অফিসে যায়, ওখানে আবার আরেকটা বৈশাখ আরেকটা গ্রুপ আছে, সেখানে সাটকাট হয়ে গেল, দেখা গেল কোন নাম যে কোথায় গেছে বোঝা মুশকিল, বা আগে ঠিক করে দেওয়া হচ্ছে। এই যে গোষ্ঠীগত বলা হচ্ছে, এখন যদি বলা হয় যে সোহরাওয়ার্দী হোসেন, যে সোহরাওয়ার্দী মুসলিম লীগ করছেন একসময়, করছেন, এখন সোহরাওয়ার্দীর নাতি বাংলাদেশে আসছে, আপনি বললেন ও রাজাকারের নাতি, যেহেতু মুসলিম লীগ করছে সোহরাওয়ার্দী। এই যে ট্রেন্ডটা প্রধানমন্ত্রী কিন্তু সচেতন হয়েছেন এখন তিনি বুঝতে পারছেন, কিন্তু যারা এইভাবে বাংলাদেশের নাগরিকদেরকে, সৎ লোকদেরকে বিধ্বস্ত করেছে, রাজাকার আলবদর বলে ছিল না, বরঞ্চ আলবদর রাজাকাররাই কিন্তু এখানে ঢুকে গেছে। আজকে কিছু হলেই বলেন আমরা দলের লোক না, আমরা অস্বীকার করলাম। আপনি অস্বীকার করবেন কেন? সে তো সচেতনের সজ্ঞান এখানে আসছে। এই শাহেদের কথা বলা হয়েছে, আপনার তৃতীয় মাত্রাকে অনেক দোষারোপ করা হয়েছে, এখানে উত্তর দেওয়া হয়েছে। এখানে শাহেদ কি নামে কি পরিচয় আসছে, সেদিন কেন আওয়ামী লীগ প্রতিবাদ করে না, আমাদের লোক না কেন বলেনি? এই উত্তর কে দিবে? কোন উত্তর নাই। কিন্তু কাজে যখন যেটা হচ্ছে, এটা এই জন্যই হচ্ছে, এটা চাচ্ছেন আপনি। আমি তো সবসময় বলি, আমি আমলাদের কথা বলি, নেতাদের কথা বলি, যদি তুমি ভালো কিছু করতে চাও মুখে তালা দাও। তো এই জমানা রাজনীতি মানে নেতারা সামনে মুখে তালা দাও, রাজনীতি মানে দলীয় রাজনীতি মানে না বুঝে নাসি না গাও, রাজনীতি মানে কথা কম গাও, রাজনীতি মানে নেতা দুর্নীতি করলে বলবা এটা ঐতিহাসিক কাজ, জাতির জন্য করছে। যেভাবে বিএনপি নেতারা দুর্নীতি করছে একসময়, ইব্রাহিমের স্বীকার করতে হবে, কিন্তু রাজনীতি করেছে, কিন্তু গলা ফাটে আপনার এখানে বলবে করি নেই, নির্লজ্জ। জাসদের মতন সেই যারা ডেডিকেটেড ছিল, দেখেন না বর্তমানে কি হয়েছে, কোথায় গেল হাসানুল্লাহ গিনু, কোথায় আমাদের মেনন ভাই, আসেন রব্বের কথা আসেন। 96 সালে অপোজিশন নেতা হলো, এক রাতে 88টা পার্টি জন্ম দিল সে, বা 1 ডজন পার্টি জন্ম দিল, এর সাথে সাথে চলে গেল সে। 96 সালে না তো 88 সালে, 88 হ্যাঁ, আবার সে আইসা পরে হাসিনার সাথে জয়েন করলো। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষাটা কি দিবেন আপনি? আপনি মারা যাওয়ার পরে আমি তাহলে চিৎকার করবো কেন? আর শাহজাহান সিরাজ তো মারা গেলেন, মুক্তিযুদ্ধ ছিলেন না? ক্যান ইউ ডিনাই হি ওয়াজ নট এ ফ্রিডম ফাইটার? ওই সময় শাহজাহান সিরাজ ফিরে দিতে পারবেন? কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পেল না। হাউ ইট হ্যাপেন? ইব্রাহিম ভাই যে পাবে কি জানেন আপনি? পাবেন কিনা আপনি তো জানেন না। কেন জানেন না? ঐতিহাসিক সত্য, জীবন্ত সত্য অস্বীকার করা হচ্ছে। আজকে আপনি করতে, আমি করবো। শুধু তাই না, দেখেন মুক্তিযুদ্ধ 1971 দ্যাট ইজ এ রিয়ালিটি লাইফ। শুধু তাই না, দেখেন মৃত্যুর পরে সমালোচনা করা যাবে না। আমি আকাম করে যাবো, সমালোচনা করতে পারবেন না। আপনি দেখেন, মুসলমান তো আমরা সবাই, পবিত্র কোরআনের দিকে তাকান। ফেরাউনকে, কোরআন কেন ফেরাউনের কথা বললো? কেন আবু জাহেলের কথা বললো? কেন নমরুদের কথা বললো? কেন ধিক্কার দিল তাদেরকে? স্বয়ং পবিত্র কোরআন বলতেছে এই লোকগুলি খারাপ ছিল, মেসেজ দিচ্ছে আমাদের কাছে। যেখানে ধর্ম বলতেছে খারাপ ছিল, আর আমরা বলতে পারবো না, বলতে গেলে আমরা বিভিন্ন আইনে পড়ে যাব। খারাপ তো খারাপই। যাদের জন্য দেশ জাতি সংগ্রহ হলো, যাদেরকে আপনি মন্ত্রিসভাতে বাদ দিলেন, করাপশন প্রমাণিত হলো, বা বিভিন্ন কারণে যেই হোক না কেন, সে আমাদেরকে বুঝতে হবে, একজন ব্যক্তি যদি সমাজকর্মে না জড়ায়, তার ব্যাপারে কথা বলবো না। ব্যক্তির জীবন যে রাষ্ট্রে জড়া যায়, রাষ্ট্রের বৃহৎ জনগণের সাথে জড়া যায়, তখন তার ভালো মন্দ জনগণের ভালো মন্দ। আজকে সামান্য কারণে কানাডার দেখেন প্রধানমন্ত্রী কি অবস্থা, কোন ডোনেশন দিছে, কোন মাত্রার কাজ করতেছে, সেখানে তার এথিক্স কমিটি তাকে ধরে ফেলেছে। দিস ইজ কল পলিটিক্স, দিস ইজ কল অ্যাডমিনিস্ট্রেশন। আজকে প্রশাসনের দুর্নীতি যে বেশি করবে, স্বাস্থ্য সচিব গুলো কোথায়? বল চলে গেছে। যে যত বেশি করবে, মনে হচ্ছে লবিটা বড়। এই যে লবির রাজনীতি, এই রাজনীতি বেরিয়ে আসতে হলে প্রশাসন ঠিক করতে, প্রশাসনিক পূর্ব শর্ত হচ্ছে, আমি আবারও বলছি, যত দোষ, যত রাজনীতিবিদ, কারণ তারা প্রমিস বাউন্ড উইথ দ্য নেশন, যে আমার ক্ষমতা বাড়াও, আমি দেখাই দিব। রাজনীতিবিদদের ঠিক না হলে প্রশাসন ঠিক হবে না। আর প্রশাসন কেন ঠিক হবে না? আপনি দুর্বল, কথার কথা। যে রাজনীতি বলে পারতেছে না, চলে যান, আপনি থাকতে কেটে। একটা ব্যক্তি রাষ্ট্রের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু রাষ্ট্রের বয়স শত শত বছর হবে। কিন্তু আজকে আপনি পারবেন না, চলে যাবেন, কিন্তু দেখেন কখনো বলবেন না আর দায়িত্ব একা নিবেন না। আমি সবসময় বলতেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক কাজ করেছেন, তার অভিজ্ঞতা অনেক, কারণ এর সময় এত সময় কেউ পায়নি। এর সাথে 9 বছর 15 চলে গেছে,
এত বছর কেউ থাকতে পারে এগুলো, পাওয়ার এবং অপোজিশন। এই দক্ষতা অভিজ্ঞতা আমাদের জন্য একটা ডায়মন্ড স্পিরিট, কিন্তু কাজে লাগছে না কেন? এখন অবচেতনে বা অসচেতনে বা সচেতনে যেটি হোক না কেন, আমি বলবো প্রধানমন্ত্রী খুব একা। কিন্তু আমার সমস্ত লেখা অ্যানালাইসিস আপনি খুব একা হয়ে গেছেন। কিন্তু আপনাকে কিন্তু অনেকেই, আপনাকে সামনে রেখে অনেকে কিন্তু অনেক আকাম করতেছে। আপনি দুর্নীতি করেন না, সবাই জানে। আপনি চেষ্টা করেন, সবাই জানে। কিন্তু দুর্নীতি যে টুটিটা, আপনি নিজেই বলছেন দুর্নীতি বেড়ে গেছে। সে বলছে কিছুদিন আগে দুর্নীতি গ্রাস বেড়ে গেছে। একই কথা বঙ্গবন্ধু বলছে, চাকার গোষ্ঠীর একটা খেলা, কি করবো আমি? চরিত্রটা কি? 50 বছর আগে যিনি বললেন 48 বছর আগে বঙ্গবন্ধু, আপনি তাই একই কথা বলতেছেন। তাইলে রাজনীতি কোথায় গেল? রাজনীতিতে কি দিল সমাজকে, রাষ্ট্রকে কি দিল? তারা শূন্য। এই জন্য রাজনীতি হবে কেন? মানুষ বিশ্বাস রাজনীতিতে কারণ নাই তো। এমপি কে চিনে না জনগণ, আমি কি এমপি তৈরি করলাম? এটা কোন রাজনীতি? কাউন্সিলরকে জনগণ চিনে না, মেম্বারকে চিনে না, তাহলে কি করলাম আমি? তো ডোন্ট সে দ্য ওয়ার্ড অফ দ্য পলিটিক্স। আজকে বাংলাদেশে শুনে, আজকে বাংলাদেশে কোন জেলের মধ্যে একটা রাজনৈতিক নেতা নাই। অদ্ভুত ঘটনা, পৃথিবীর সব দেশে কম বেশি নেতা থাকে, কিন্তু বাংলাদেশের সব ক্রিমিনাল। এইটা কোন সমাজ? কোন বলাটা একটু ঢালাওভাবে ঠিক হবে। এর মধ্যে ভালো লোক আছে নাই না, সবাই কি মানে একটা দেখেন তো, ওই গোত্রের মধ্যে পড়ে গেছে আর কি। সবাই কমন অপরাধ না করে অপরাধী হয়ে গেছে। কে কারে ধরবে? শোনেন, একটা সিস্টেম কিন্তু একজনের জন্য না। এই সময়টা কাল, আমি বলছি ভবিষ্যতে আমি খুব একটা কিন্তু আশাবাদী হচ্ছি না ইব্রাহিম ভাই। কারণ প্রজন্ম যেভাবে তৈরি হচ্ছে, স্বার্থান্বেষী প্রতিভা, সুবিধাবাদী প্রজন্ম তৈরি করতেছে আমরা। ধন্যবাদ। জেনারেল ইব্রাহিম, আপনি বলতে চাইছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম কক্সবাজারের। ওটা দিয়ে বলে ভাইয়ের কথায় আসতে চাই। প্রথমেই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছে। আমার আত্মীয় হয় না, কিন্তু আগে বলে দিলাম আমার আত্মীয়। ঠিক আছে, আপনি হলেন সিনহা আবু সাইদ। তো তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। বাংলাদেশের মানুষ শোক প্রকাশ করেছে। 5 তারিখ রাওয়া ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে রাওয়াতে হেলমেট হলে শোক প্রকাশ করেছি। তার বিচার দাবি করেছে সবাই, আমিও দাবি করছি, কল্যাণ পার্টিও দাবি করছে, মাননীয় প্রধানমন্ত্রীও দাবি করছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা কেউ পছন্দ করুক বা না করুক, বাস্তবতা এসে দাঁড়িয়েছে যে কঠিন সময়ে মানুষের আস্থার জায়গা একটাই রয়ে গেছে, যে প্রধানমন্ত্রীকে বলো, হয়তো রাস্তা সমাধান হবে। সেই আস্থার জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৃষ্টি করেছেন বলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এ প্রসঙ্গে একটা দুটো কথা না বললেই নয়। সেটা হলো যে 5 তারিখ ডেইলি স্টার পত্রিকায় ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খানের একটা রচনা আছে ইংরেজি ভাষায়। আর একই 5 তারিখে রাওয়াতে চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসারের সভাপতিত্বে মত বিনিময় সভা হয়েছে। অফিসারদের জুমের মাধ্যমে মিলেছে অনেকেই। এবং তিনি 5টার সময় একটা প্রেস কনফারেন্স করেছেন। কাগজগুলো এখানে আছে, দরকার নেই কাগজের, আমি অল্পতে বলি। অনেকগুলো দাবি দাওয়া দিয়েছেন। তো সিনহা ভাই সরাসরি এটা বলেন নাই। মেজর সিনহার বিচারের দাবিতে আমি এখানে 2 মিনিট 3 মিনিটের বেশি বলছি না। দেশবাসী চাচ্ছে বিচার, আমার নতুন করে বলার তো কিছু নাই। যে কোনো হত্যাকাণ্ডেরই বিচার মানুষ হত্যাকাণ্ড স্বাভাবিক। কিন্তু একটা কথা আপনি আপনার ফেসবুকে লিখেছেন 2 দিন আগে। আজকে বাংলা জনগণ তৃতীয় মাত্রা দেখছেন। শুক্রবার দিবাগত রাত্রি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শনিবার দিন ভোর রাত 1টা অথবা সকাল 9:45 আপনি লিখেছেন বৃহস্পতিবার তো বা বুধবারে, যদ্দূর মনে পড়ে। আপনি বলেছেন সিনহার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, পুরা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সাহেবরা আছে, সেনাবাহিনীর প্রধান আছে, তাদের জন্য আপনারা এতটুকু ব্যতিব্যস্ত হলেন। আমি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কলিজা কাঁদছে সিনহার জন্য। কিন্তু ওই যে ভাই বললেন আপনি তো একজন রাজনৈতিক কর্মীও, বাংলাদেশের নাগরিক হিসাবেও নাগরিক সিনহার জন্য আমার কলিজা কাঁদছে। আপনার ফেসবুকে আপনি লিখেছিলেন অজস্র জনগণ যারা এরকম গুম হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য কে কাঁদবে, তাদের বিচার কে চাইবে, তাদের জন্য প্রেস কনফারেন্স কে করবে? এটা একটা প্রশ্ন। যেদিন বাংলাদেশের শাসন ব্যবস্থা ওই পর্যায়ে যাবে আমরা পারবো। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, আমি আসলে সেভাবে লিখে একটু জাস্ট ক্লিয়ার করি যে আমি লিখেছিলাম যে মেজর সিনহার হত্যাকাণ্ডে ব্যথিত, ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং
যেহেতু তিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, কিছু পদক্ষেপ আমরা দ্রুত দেখতে পেয়েছি, Right. অন্য ক্ষেত্রে দেখতে পাইনি, কারণ গত 19 বছরে অনেক হয়েছে। বিএনপির সময় Oh, থেকে fine. এ পর্যন্ত প্রায় 8,000 মানুষ। না, আমি আপনাকে অভিযোগ একটি- দিচ্ছি না, এটা তো আপনার জিল্লুর রহমান লিখলে আপনার টাইম লাইনে যেতে পারবে, আপনার টাইম লাইন অত্যন্ত জি। স্বচ্ছ। তো আমি এটা বলতে চাচ্ছি, 4,000 অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন, প্রত্যেকটি কর্মকর্তা বিক্ষুব্ধ। আমি তাদের বহু অংশে, বিরাট অংশ থেকেই বয়সে বড়, র্যাঙ্কে বড়, বড় ভাই হিসাবে তো বলতেই পারি যে আমরা সবাই বিক্ষুব্ধ। কিন্তু আমিও আহ্বান রাখবো, হে আমার অবসরপ্রাপ্ত ভাইয়েরা, দেশের এ ক্রান্তি লগ্নে আপনাদের আহ্বানটাকে আরেকটু বিস্তৃত করুন, যে আমরা শুধু সিনহার বিচার চাই বা হত্যার বিচার চাই না, এইরকম আইন বহির্ভূত ভাবে যত হত্যা হয়েছে তার বিচার চাই। কারণ আমার অবসরপ্রাপ্ত ভাইয়েরা, আমার চাকরি জীবনের ভাইয়েরা যারা ক্যারিয়ার পড়েছেন, তাদের কাঁধে একটা লায়াবিলিটি আছে। জনগণের করের টাকায় পড়েছি, জনগণের করের টাকায় বেতন ভাতা নিয়েছি, জনগণের করের টাকায় মিরপুর ডিওএইচএস, বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, সাভার ডিওএইচএস, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ডিওএইচএস এ প্লট পেয়েছি। আমাদের লায়াবিলিটিটা থেকে যায়, আমাদের অব্লিগেশনটা থেকে যায়। আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস করি, এই মনোভাবটা আমরা উদ্বুদ্ধ করতে চাই আমি। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি প্রশাসনের কথাটা, সেটা হলো এমন একটা পরিস্থিতি হলো যে রেওয়ার চেয়ারম্যান জনাব খন্দকার নুরুল আফসার, অবসরপ্রাপ্ত মেজর সাহেব, তিনি এক্সিম ব্যাংকের একজন সম্মানিত ডাইরেক্টর, ব্যবসা করেন আজকে অনেক বছর। তার সমসাময়িকরা সেনাবাহিনীর প্রধানও হয়েছেন, তার ব্যাচমেট, কোর্সমেট। ওনাকে অনেক অভিনন্দন। এই ক্রাইসিস টাইমটায় উনি অবসরপ্রাপ্ত গ্রুপকে অত্যন্ত সুন্দর এবং দক্ষভাবে সামলিয়েছেন। চাকুরিরত আর্মির সঙ্গে সেনাবাহিনী প্রধান এবং অ্যাডজুটেন্ট জেনারেল মহোদয়ের সঙ্গে লিয়াজনটা রেখেছেন। এটা সবাই পারে না, আফসার পেরেছেন, ওনাকে ধন্যবাদ। মাননীয় সেনাবাহিনী প্রধানও সকলকে অবহিত রেখেছেন বারবার, কারণ এটা বললেও অপরাধ হতে পারে, না বললেও অপরাধ হতে পারে। যে সেনাবাহিনীর ভিতর যারা চাকরি করে তাদের মনটা উদ্বেলিত ছিল যে এরকম আমিও তো কাল বাদে পরশু অবসরে যাব। আমার ছোট ভাই নিহত অফিসার শহীদ সিনহা, মেজর সিনহা, আমি বিএম এর কমান্ডান্ট হিসেবে আমার জন্য অনেক ছোট বাচ্চা একদম, কারণ আমি 36 বিএম এ লং কোর্স পর্যন্ত দেখেছি। উনি ছিলেন 51 বিএম এ লং কোর্সে, তার মানে হলো প্রায় 8-9 বছর পর উনি একাডেমিতে গিয়েছেন। কিন্তু এরকম তরুণ অফিসাররা আজকাল অবসর নিচ্ছে, বেসামরিক জগতে চাকরি করছে, তারা অবদান রাখছে, তাদের মেরিট, তাদের কোয়ালিফিকেশন, তারা বের হয়ে এমবিএ করে, তারা বের হয়ে ল পড়ে, বের হয়ে তারা জাতিতে অবদান রাখছে, অবসরপ্রাপ্ত কমিউনিটি। যে কথাটা ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আলম খান, তিনি সেনাবাহিনীতে আমার থেকে বড়, ফৌজদার ক্যাডার কলেজও আমার থেকে বড়, একটা ইংরেজি বাক্য লিখেছেন যে এটা মাননীয় সেনা প্রধান এবং মাননীয় আইজি সকলেই বলছেন এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট। আইসোলেটেড ইনসিডেন্ট বটে আপনাদের ভাষা মোতাবেক, কিন্তু এটা এতই যদি আইসোলেটেড হবে, উভয় বাহিনীর প্রধান আপনার একসঙ্গে বসে কেন বলতে হলো, এবং এই কথাটা বারবার কেন বলতে হচ্ছে, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে চিরাচরিত সুন্দর সম্পর্কের প্রভাব বিস্তার করবে না। তার মানে একটা প্রশ্ন এসেছিল যে বিস্তার কি করে ফেলতেছে? আমি বলতে চাই বিস্তার করে ফেলতেছিল। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উভয়ে গিয়েছেন, উভয়ে কথা বলেছেন, উভয়ে আশ্বস্ত করতে চেয়েছেন। যে প্রশ্নটা ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আলম খান বলেছেন সেটার সঙ্গে গভর্নেন্সের সম্পর্ক আছে। তিনি বলেছেন যে একজন সাব ইন্সপেক্টর মহোদয় পুলিশ পিস্তল দিয়ে গুলি করে ফেললেন, এটা কি তাৎক্ষণিক সিদ্ধান্ত, নাকি আমরা বলবো তার মানসিকতাই এরকম হয়ে আসছে যে গুলি করলে কিছু হয় না, গুলি তো কতই হচ্ছে, আমার তো যথেষ্ট কারণ দেখাইতে পারবো, ইয়াবা, হেন তো তেন তো তেন তো তেন। আমি আপনি এরকম একটা প্রসঙ্গ তুলতে পারেন তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। 1 বছর আগে 2500 সোনারগাঁ এলাকার এমপি মহোদয় আমাকে বাচাল ডেকেছিলেন আপনার অনুষ্ঠানে, যে উনি এই সমস্ত অভিযোগ কোত্থেকে দিচ্ছেন, কথা নাই বার্তা নাই, কোনো বেরিয়েছেন নাকি? তো পত্রপত্রিকা 1000বার সাক্ষ্য দিচ্ছে, ওই এমপি সাহেবকে পেলে বলতাম যে ইংরেজি না জানলে ইংরেজিতে পড়েন। এটা হচ্ছে 1975 সালে বের হয়েছে 27 ডিএলআর। বিচারপতি আব্দুর রহমান চৌধুরী এবং বিচারপতি ডিসি ভট্টাচার্য একটা জাজমেন্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে মহসিন শরীফ সান অফ লেট মোহররম আলী জেলা নড়িয়া ভার্সাস গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওই আমলের রক্ষী বাহিনী একজন ব্যক্তিকে তুলে নিয়ে এসেছিল, তার আত্মীয় স্বজন দেখেছিল, কিন্তু পরবর্তীতে রক্ষী বাহিনী বলে
এই ব্যক্তিকে নিয়ে আমরা গিয়েছিলাম অস্ত্র উদ্ধার অভিযানে, সেখান থেকে এই ব্যক্তি পালাই চলে গেছে। এই রায়টা যে কোনো ইংরেজি শিক্ষিত ব্যক্তিকে আমি বলবো পড়ার জন্য, যারা লয়ার তারাও পড়েন, আর্মি অফিসাররাও পড়েন, যদি আপনি পুলিশ বাহিনীকে পড়ার জন্য হাজারবার অনুরোধ করব, এবং বাংলায় ট্রান্সলেট করে যেন বলে। এবং আজকে যারা চিল্লাচ্ছি তাদের জন্য এটা অত্যন্ত বাইবেলিক্যাল অর্ডার। জাস্টিস আব্দুর রহমান চৌধুরী এবং জাস্টিস ডিসি ভট্টাচার্য তিনি লিখেছিলেন, জাজমেন্ট দিয়েছেন, এটা ছিল 27 DLR 1975, এতটুকু এসে যাবে। সামারি হলো যে প্রত্যেকটা ব্যক্তির, আপনি সরকারি চাকরি করেন, সংবিধান মোতাবেক আপনার অবস্থান নির্ধারিত আছে। আপনি বেসামরিক নাগরিক, সংবিধান মোতাবেক আপনার অবস্থান নির্ধারিত আছে। যারা রাজনীতি করেন, সরকার চালান, সংবিধান মোতাবেক আপনাদের স্থান নির্ধারিত আছে। কেহ যদি আপনার নিজস্ব সেগমেন্ট পার হয়ে অন্যের এলাকায় পদক্ষেপ করেন, তাহলেই সংবিধান লঙ্ঘিত হয়, সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হতে বাধ্য। ইংরেজি ভাষায় যে বিচারপতি মহোদয়গণ শ্রদ্ধেয় যে ভাষা লিখেছিলেন, উভয়ই কেউই এখন বেঁচে নাই। আমি ডিসি ভট্টাচার্য মহোদয় যথেষ্ট মুরব্বী, ওনার সঙ্গে দেখা কোনোদিন হয় নাই। জাস্টিস আব্দুর রহমান চৌধুরীর সঙ্গে আমার 1977 সালের ফেব্রুয়ারি মাসে বরিশাল সার্কিট হাউসে পরিচয় হয়েছিল। আমি বাচ্চা, তিনি অনেক বড় মুরব্বী ছিলেন। তো আমি বলতে চাচ্ছি যে মেজর সিনহার ঘটনার মাধ্যমে আমাদেরকে প্রশ্নটা বারবার করতে হবে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটি বাহিনী, 2 লক্ষ সদস্য বেশি, তাদের মধ্যে কি এই প্রবণতা এসেছে? এবং এই দেশ যারা শাসন করছে গত বছরের পর বছর, 11 বছর, 12 বছর, 20 বছর, আমরা কি ক্রস ফায়ার নামক শব্দটা, বন্দুক যুদ্ধের মাধ্যমে মানুষকে মেরে ফেলার মতো যে ক্রিয়া, এটাকে কি বৈধতা দিয়েছি? আমার আবেদন আজকের এই টক শোর মাধ্যমে বাংলাদেশের জাতির কাছে, রাজনীতিবিদগণের বিবেকের কাছে, সকলের বিবেকের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলাদেশকে স্বীকার করেন, আপনারা যদি সংবিধানকে স্বীকার করেন, আপনারা যদি শপথ নিয়ে থাকেন সংবিধান রক্ষা করবেন, আপনারা যদি শপথ নিয়ে থাকেন আইনের শাসন চলবে, তাহলে এই বাংলাদেশের মাটিতে ক্রস ফায়ার বন্ধ করতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বহন করতে হবে। শেষ করতে হবে আমাকে। আমি তো শেষ করবই, আমি তো বলতে পারলাম। আমি আসি আপনার কাছে, আপনার কাছে জাস্ট আপনি 1-1.5 মিনিটে শেষ করতে হবে, মানে কিছু বলবার থাকলে, না হলে আমি ওনাকে দিয়ে শেষ করতে হবে। না, আমি শুধু এটি বলতেছিলাম, জাস্ট 1 মিনিট। ক্রস ফায়ার সম্বন্ধে বলতেছিলেন, এখানে আমি এই ব্যাখ্যাটা খুব স্পষ্ট। কিন্তু ক্রস ফায়ারের যে পত্রিকা যেভাবে লেখালেখি হয় ক্রস ফায়ারটা, কিন্তু দিস ইজ নট লাইক দিস। পত্রিকা যে লেখা হয় ক্রস ফায়ারটা মনে হচ্ছে একটা গেম, একটা গেম করা হচ্ছে যে আপনি দৌড় দিবেন, দৌড়ে যান, দিলাম গুলি। ক্রস ফায়ার না, ক্রস তো বলা হয়, মানে ক্রস ফায়ারের অধিকাংশটাই গল্প আমরা জানি, গল্প সাজানো হয়। যেমন ক্রস ফায়ার, তো ক্রস ফায়ারটা যদি ক্রস ফায়ারের কনসেপ্টে থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্রস ফায়ারকে অনেক গল্প আমরা সেই ক্রস ফায়ারটা যদি গল্প আকারে চলে আসে, 17-18 বছর ধরে এটা গল্পই দেখছি। যারা এগুলি বলে তারা প্রশাসন বোঝে না, তারা সিকিউরিটি বুঝে না, তারা ডিফেন্স বুঝে না। আপনি যখন আমার বর্ডার ক্রস করে আমার এলাকায় চলে আসবেন, আমি কি বসে থাকবো? নো, আমারও তো নীতি দরকার নিত। আমার এখানে বসে রাখা হয়েছে, এনিবডি এন্টারিং হিয়ার, যারা ইন্ট্রুডার, ইউ শুট হিম। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা রং আসছে আমাদের এখানে, বুঝছেন? আমাদের এখানে অনেকগুলো জিনিস বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু ক্রস ফায়ারের ব্যাখ্যা ভুল, ওই যে সিকিউরিটির ব্যাখ্যা ভুল, যে সমস্ত কারণে আমাদের এখানে কমেন্টেড সিচুয়েশন। আমি যেটা মনে করি এখানে যে সমস্ত ঘটনাগুলো মিলে যে সিনহা যে মারা গেছেন, নিশ্চয়ই একটা ব্যবস্থা করা হবে এখানে। এটার ভিতর দিয়ে যদি একটা সত্যিকারের ঘটনার বিশ্লেষণ হয়, ভবিষ্যতে একটা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, এবং এই ইনস্ট্যান্সটা যদি সাধারণ নাগরিক ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেই জিনিসটা আমরা চাবো যে সিনহার ক্ষেত্রে যেটা করা হবে, এটা যাতে প্রত্যেকটা নাগরিক একই চেতনায়, একইভাবে এটা যাতে হয়, এবং বুঝতে দেন এভরি সিটিজেন ইজ ইকুয়াল দ্য স্টেট। যে বাক্যটা শেষ করি নাই, সম্মানিত চেয়ারম্যান রাওয়া, অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসের, তিনি তার প্রেস ব্রিফিং এ যে কথাটা তুলে ধরেছেন, ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আলম খান তার আর্টিকেলে যেটা বলেছেন, আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা, যেটা বলতে চাই, সেনাবাহিনীর একজন সদস্য তো বটেই, একজন নাগরিকও আমি। সেটা হলো এই, প্রত্যেক নাগরিক নিজের ইজ্জত নিয়ে বাঁচতে চায়। আমার ফেসবুক আমি লিখেছি যে নিজের জীবন বাঁচাতে সাহস, শক্তি ও কৌশল লাগে। ইজ্জত বাঁচাতেও সাহস, শক্তি ও কৌশল লাগে, কিন্তু ইজ্জত বাঁচানোর কাজটা কঠিন, তুলনায় জীবন বাঁচানোর কাজটা সহজ। দুটাকে যদি মাপি, সেনাবাহিনীর 4000 অবসরপ্রাপ্ত ব্যক্তি
চাকুরিরত 1,30,000 ব্যক্তি, পুলিশ বাহিনীর 2 লক্ষ সদস্য, সকলেই চায় আমরা একটা বাহিনীর সদস্য, আমাদের ইজ্জত থাকবে এবং এই ইজ্জতটা অবসর জীবনে যাবে। এবং সেনাবাহিনীর গৌরবময় চাকরি করার পর অবসর জীবনে তার ইজ্জতটাকে যখন আপনি চ্যালেঞ্জ করেন, তাহলে কিন্তু মনের মধ্যে বেদনার সৃষ্টি হয়। এই বেদনা থেকে এই দুই বাহিনীর মধ্যে সম্পর্কের অবনতি হয়, যার জন্য 2 জন প্রধান সেখানে বক্তব্য রেখেছেন। আমার এই অবস্থান থেকে আমি 2 জন প্রধানের আলোচনার বিষয়ে আমি কোনো সমালোচনা বা আলোচনা প্রশংসা কোনোটাই করতে চাচ্ছি না, কিন্তু এটা বলতে চাচ্ছি যে আপনি গভর্নেন্স নিয়ে যেহেতু কথাটা তুলেছেন, শেষ করতে হবে। আমরা শেষ করতে চাই যে ভাই গুরুত্ব দিয়েছেন রাজনীতির উপরে, আমিও গুরুত্ব দিচ্ছি রাজনীতির উপরে। উনি একটা প্রশ্ন তুলেছেন কেন আপনারা আগায় যাচ্ছে, এর কারণ আপনি পরিকল্পিতভাবে নিজ দেশের বুদ্ধিতে হোক বা অপর দেশের বুদ্ধিতে হোক, আপনি দুর্বল প্রকৃতির মেধা কম ব্যক্তিদেরকে রাজনীতিতে সুযোগ দিচ্ছেন এবং সবল ব্যক্তিদেরকে আমলাতন্ত্রে দিচ্ছেন। উভয়ের প্রতিযোগিতায় আমলারা এগিয়ে যাচ্ছে। আমি চাই শক্ত দক্ষ আমলাতন্ত্র, আমি ইকুয়ালি চাই শক্ত দক্ষ সৎ সাহসী রাজনৈতিক কর্ম। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম একলাতে পারবে না, কল্যাণ পার্টির চেষ্টা করছি ইনশাল্লাহ রিঅর্গানাইজ করতে। আমিও প্রতারিত হয়েছি, বঞ্চিত হয়েছি, নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি রাজনীতি করতে গিয়ে। এগুলার ব্যাখ্যা তার এখানে দিচ্ছি না। আমি চাই না যে আমাদের বাংলাদেশ আরো ক্ষতিগ্রস্ত হোক, এই প্রবঞ্চিত হোক। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদনটা থেকে যাবে আপনার এটার মাধ্যমে, যে সশস্ত্র বাহিনী হলো সার্বভৌমত্বের প্রতীক, এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করি, পুলিশ বাহিনী সম্বন্ধে ব্যবহার করি না। কিন্তু মুক্তিযুদ্ধে পুলিশের সদস্যরা আমার কলিজার মধ্যে ছিল। পার্বত্য চট্টগ্রামে আমি 5,000 পুলিশ সদস্যের অধিনায়ক ছিলাম। শেষ করতে হবে প্লিজ। প্রেসিডেন্টের সামনে দেখাইছিলাম যে আমার রক্ত এবং পুলিশ কনস্টেবলের রক্ত এক। আজকে আমি বলবো, হে পুলিশ ভাইয়েরা, আপনারাও নিজেদেরকে আত্মসমালোচনা করুন। দেশবাসী আপনাদেরকে নিয়ে কি বলে সেটা আপনারা চিন্তা করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি 2 বাহিনীকে সুন্দরভাবে নিয়ে এগাতে হবে, একজনকে নিয়ে পারবেন না, এটা আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু কোনো একটি বাহিনী যেন বঞ্চিত মনে না করে, এই সিনহার ব্যাপারটা যেন 7 দিন পর ঝিমাইয়ে না যায়, এটুকুই আমার আবেদন। আপনি ধন্যবাদ, আপনি দাওয়াত দিয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায়। দেখবার আমন্ত্রণ রইল। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং ডক্টর সিনহা মেসাইদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমাদের অতিথিরা অনেক কথা বলেছেন, আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, তবে একটি কথা উচ্চারিত হয়েছে এখানে এবং সেটি আমাদের কম বেশি সবারই জানা, যে বাংলাদেশের সংবিধানে, পৃথিবীর সব দেশের সংবিধানে কোন প্রতিষ্ঠানের কি দায়িত্ব, নাগরিকদের কার কি সীমা, সেগুলো নির্ধারণ করে দেয়া হয়েছে এবং সেগুলো সীমা অতিক্রম করা বা সীমার বাইরে চলে যাওয়া মানেই হচ্ছে সংবিধান লঙ্ঘন। এবং সংবিধান লঙ্ঘন আসলে একার্থে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধেই দাঁড়ানো এবং এটি গর্হিত অপরাধ। আমরা যেন সবাই সংবিধান মেনে চলি, প্রতিষ্ঠান, ব্যক্তি, গোষ্ঠী সংবিধানের বাইরে কোনো কিছু করবার চেষ্টা না করি। সংবিধানের মধ্যে ব্যত্যয় বিচ্যুতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, সেগুলো সংশোধনের দিকে যেন আমরা মনোযোগ দিই এবং সেগুলো নিয়ে পাবলিক ডিসকোর্সে এটা আলোচনা হতে পারে এবং সংসদে সেটি নিয়ে আলোচনা হতে পারে এবং সেই জায়গাগুলো, দুর্বলতাগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করি। একইভাবে দেশে নানা আইন আছে, সেই আইনগুলো যেন আমরা প্রত্যেকে আইনের মধ্যে থাকি, আইনের বাইরে যেন না যাই। এখানেও বলে রাখা ভালো যে অনেক আইন আবার ঠিক জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বা স্বার্থের অনুকূল নয়, সেই আইনগুলো সংশোধনের দিকে মনোযোগ দেওয়া দরকার। এবং তার জন্য আমরা এই ধরনের প্ল্যাটফর্মে আলোচনা, যারা আমাদের অতিথি আসবেন, বিশেষজ্ঞ আছেন, আলোচনা করতে পারেন, লেখালেখি করতে পারেন, সংসদে এগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং আইনের দুর্বলতাগুলো যত দ্রুত কাটিয়ে ওঠা যাবে ততই আমাদের দেশের আসলে আইনের শাসন শক্তিশালী করা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার কাজটা অনেক সহজতর হবে এবং সমাজ, রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয়ে উঠবে তখন আমাদের দেশের মানবিক মূল্যবোধ আরো বৃদ্ধি পাবে, আরো শক্তিশালী হবে। আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা আমরা বলি সেটি আরো বেগবান হবে এবং আমাদের মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারবো এবং যে কোনো উন্নয়নের গল্পই আমরা বলি না কেন সেগুলোকে টেকসই করা সম্ভব হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।